হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ফিজিক্যাল জিওগ্রাফি এবং পলিটিক্যাল জিওগ্রাফি, এই দুটো অংশই আমরা ম্যাপের মাধ্যমে জানব। তো ভারতের ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি একেবারে শুরুতেই প্রথম অধ্যায়তেই ফিজিক্যাল ফিচার্স রয়েছে, প্রাকৃতিক বিভিন্ন যে অংশগুলো সেগুলো রয়েছে, তার সাথে সাথে পলিটিক্যাল জিওগ্রাফির যে অংশটা, অর্থাৎ বিভিন্ন রাজ্য সংক্রান্ত বিষয়, কতটা বিস্তার রয়েছে ভারতের, ইত্যাদি ইত্যাদি নানান রকমের প্রশ্ন এখান থেকে, এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ, প্রচুর প্রশ্ন এখান থেকে কিন্তু আসতে দেখা যায়। তো এটা আমরা কমপ্লিট ম্যাপের মাধ্যমে জানব। যদিও ফিজিক্যাল ফিচার্স যেটা আছে সেটা আমরা এরপরেও আরও ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা ওভারঅল বিভিন্ন বিষয়গুলো দেখব। তো প্রথমেই ফিজিক্যাল ফিচার্সের একটা সংক্ষিপ্ত মানচিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া রয়েছে। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে এবং দুটো আলাদা ভাগটাও করা রয়েছে, ট্রান্স হিমালয়া পোর্শনটাও আলাদা করা রয়েছে এবং আমাদের যেটা পশ্চিম হিমালয়, কাশ্মীর থেকে শুরু করে এদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চল পর্যন্ত যে বিস্তৃত অংশ সেটা দেখানো রয়েছে। মধ্য হিমালয়টা পুরোটাই নেপালে আছে বলে এখানে দেয়া নেই। তারপরে আবার পূর্ব হিমালয়টা দেয়া রয়েছে উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, তার সাথে এইটা কিন্তু একসাথে দেয়া রয়েছে, যদিও উত্তরের অংশটা হিমালয়ের অংশ পড়ছে, পূর্ব হিমালয়, এবং তার নিচে উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল সেইটা এখানে রয়েছে। আর ঠিক তার নিচেই রয়েছে গ্যাঞ্জেটিক প্লেন বা গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি গঙ্গা সমভূমির একটা বিস্তীর্ণ অংশ। যদিও আমরা এই যে সমতল অঞ্চলটা, এটা কিন্তু গঙ্গা সমভূমি, সিন্ধু সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি তিনটে একসাথে জানবো। এখানে সিন্ধু সমভূমির এই পোর্শনটা অ্যাকচুয়ালি এখানে রয়েছে, পাঞ্জাব হরিয়ানা মূলত এই দুটো অংশে, এবং ঠিক আসামের এই জায়গাতে অরুণাচল প্রদেশের নিচে আসাম, পুরো আসামটাতেই এইভাবে ব্রহ্মপুত্র সমভূমিটা আমরা দেখতে পাবো রয়েছে। তো এটা উত্তরের বড় পার্বত্য অঞ্চলে যে বিস্তীর্ণ অংশ সেটা। আর ডেজার্ট এরিয়া, সেমি এরিড এরিয়া দুটো আলাদা ডিভিশন রয়েছে, যদিও এটা শুষ্ক, সবচেয়ে শুষ্ক অঞ্চল, শুকনো অঞ্চলের মধ্যেই পড়ে ভারতের। তো আবার অন্যদিক থেকে দেখতে গেলে এটাকে সমভূমির মধ্যেও ফেলা হয়, কারণ এটা ডেজার্ট এরিয়া হলেও এটা কিন্তু সমতল অংশের মধ্যেই ফেলা হয়। যদিও এখানে আরাবল্লী পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত ক্ষয়ীভূত অংশ প্রায় রয়েছে, এবং তার পাশেই সেমি এরিড অংশটা শুরু হচ্ছে, প্রায় শুষ্ক অঞ্চল, তারপরে রয়েছে এই ডেজার্ট এরিয়া বা মরুভূমি অঞ্চল, মরুস্থলী, একেবারে শেষের এই অংশটাতে মরুস্থলী। তো যাই হোক, এটা এইখানে রয়েছে। জাস্ট লোকেশনগুলো আমাদের একটু এখানে রিভিশন করে নেওয়া। মধ্যে রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্যভাগের উচ্চভূমি, ঠিক আরাবল্লীর পূর্ব থেকে শুরু হচ্ছে, একেবারে এখানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এই অঞ্চলটা পর্যন্ত পুরো বিস্তৃত পূর্ব দিকে। উত্তর দিকে গাঙ্গেয় সমভূমির ঠিক নিচে থেকে শুরু করে দাক্ষিণাত্য মালভূমি শুরুর আগে পর্যন্ত মধ্যভাগ জুড়েই, পুরো মধ্যভাগ জুড়েই কিন্তু এই উচ্চভূমিটা রয়েছে বা মালভূমিটা রয়েছে, মধ্যভাগের মালভূমি অঞ্চলের এই অংশটা রয়েছে। তার নিচে রয়েছে ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি। ডেকান প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি বিস্তীর্ণ অংশ রয়েছে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অংশ, তামিলনাড়ুরও কিছু অংশটা নিয়ে এখানে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, যেটা ব্ল্যাক সয়েল যেখানে দেখতে পাওয়া যায়, একটা বিস্তীর্ণ অংশ জুড়ে এটা রয়েছে। আর তার তার পাশেই রয়েছে এদিকে পশ্চিমঘাট পর্বত, পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত, আর পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বত, এবং তারপরেও কিন্তু কিছুটা উপকূলের সমভূমি অঞ্চলও এখানে দেখতে পাওয়া যায়। উপকূলের ডিভিশনটা আমরা পরে আসছি। তো এটা বেসিক একেবারে ফিচার্স, এই ভারতের মূল ভূখণ্ডের যে ফিজিক্যাল ফিচার্স সেটা হচ্ছে এটা। এরপরে এখানে আন্দামান নিকোবর দ্বীপ রয়েছে এবং এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ফিজিক্যাল ফিচার্সের মূল অংশগুলো। এবার যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেই পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থানগুলো আমাদের জাস্ট একটু দেখে নিতে হবে। প্রথমে আমরা ডান দিকের ম্যাপটাতে দেখব, এখানে যেটা আরাবল্লী মরু অঞ্চলের, শুষ্ক মরু অঞ্চলের শুরুর ঠিক আগেই আরাবল্লী উত্তর দক্ষিণে প্রায় বিস্তৃত রয়েছে। তারপরে রয়েছে বিন্ধ্য, তারপরে সাতপুরা, পুরো একেবারে পাশাপাশি রয়েছে দুটো স্তূপ পর্বত। আর এদিকে রয়েছে পশ্চিমঘাট, পূর্বঘাট,
দুটোর মিলন ক্ষেত্রে রয়েছে এখানে নীলগিরি। আর একেবারে দক্ষিণে রয়েছে কার্ডামাম। এটা প্রশ্ন করা হয় আলাদা করে যে কার্ডামাম, আমরা হিলগুলো দেখব আরও, ভারতের কোথায় কি পাহাড় রয়েছে। এটা তো পর্বতমালাগুলো পরপর অনেকগুলো উঁচু পর্বতের সমষ্টি, কিন্তু পার্টিকুলার কোথায় কি পাহাড় রয়েছে সেটা থেকেও প্রশ্ন হয়, কোন রাজ্যে রয়েছে সেটা থেকেও প্রশ্ন হয়। তো এই যখন আমরা ওভারঅল ম্যাপ স্টাডি করব তখন কিন্তু প্রপার লোকেশনগুলো আমাদের মনে গেঁথে যাবে। তো এটা খুব সহজে মনে রাখার জন্য আমাদের এগুলো পরপর দেখে নিতে হবে। আচ্ছা, আর এদিকে গারো, খাসি, জয়ন্তিয়া পরপর তিনটে পাহাড় কিন্তু মেঘালয়, ঠিক বাংলাদেশের উপরে আমাদের মেঘালয় রয়েছে, এখানে মেঘালয় পরপর তিনটে অবস্থিত। এখানে লুসাই পাহাড় ইত্যাদি, বরেল, মিজো বিভিন্ন রকম পাহাড় এখানে পরপর রয়েছে। আমরা দেখব এই যে পাটকই বুম, উত্তর পূর্বের সবচেয়ে উঁচু এই অঞ্চলটাই পাটকই বুম। এটা মহাকাল পর্বত রয়েছে এখানে পরপর। এই 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 যে অংশগুলো এগুলো খুবই গুরুত্ব, উত্তরে হিমালয়ের পুরো অংশটা, তো আমরা এগুলো পরপর দেখব। আচ্ছা, এখানে মাউন্টেন পাস, এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আমরা দেখতে পাই আসে। তো এইখানটাতেও কিন্তু আমাদের ম্যাপ স্টাডিটা খুব ভালো করে করতে হবে। পাস কোনটা, যেটা হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যেখান দিয়ে যাওয়া যেতে পারে, অর্থাৎ পর্বতকে ডিঙিয়ে উল্টো দিকে চলে যাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে পাস। এখানে একটা পাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে রাস্তাটা চলে গিয়েছে পরিষ্কার একদম স্পষ্ট। তো এটাই হচ্ছে মাউন্টেন পাস, এবং আমাদের পুরো হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে প্রচুর মাউন্টেন পাস রয়েছে। এখানে এই যে পীর পাঞ্জাল, বানিহাল, রোটাং পাস, জজিলা, আগিল, এই সমস্ত পাসের মাধ্যমে কিন্তু যে কোনো বিদেশিরা কিন্তু এই মাউন্টেন পাস না থাকলে ভারতে কখনোই প্রবেশ করতে পারতো না। যতবার ইনভেশন হয়েছে ভারতে বিদেশিরা এসেছে, এইখানে উত্তর পশ্চিমের এই যে পাসগুলো, এই পাসগুলো দিয়েই কিন্তু তারা প্রবেশ করেছে। এই ম্যাপটাতে আমরা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি বিভিন্ন যে পাসগুলো সেটা রয়েছে। তো একেবারে রাজ্য ধরে ধরে এখানে কিন্তু প্রত্যেকটা রাজ্য ধরে ধরে প্রশ্ন হয়, কোন রাজ্যে কোন পাসটা রয়েছে এবং সেই পাস কিসের সাথে, কোন এলাকার সাথে কোন এলাকায় যুক্ত করেছে। তো একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে জম্মু কাশ্মীরের অংশটা রয়েছে এবং লাদাখের এই অংশটা পাশাপাশি রয়েছে। তো এইখানে পরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ পাস কিন্তু রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পাস এখানে রয়েছে। তো জম্মু কাশ্মীরে কী কী রয়েছে, বুর্জিলা, জজিলা, পীর পাঞ্জাল, বানিহাল, পেন্সিলা, এইগুলো সব পরপর অতি গুরুত্বপূর্ণ পাস রয়েছে জম্মু কাশ্মীরে। আর এই খারদুংলা, এটা কিন্তু লাদাখের মধ্যে পড়ে যাচ্ছে, এবং এইদিকে যদিও এইখানে আকসাই চীন, এই জায়গাটা আকসাই চীন, আর এইখানে মূলত পিওকের এই পোর্শনটা কিন্তু এখানে অলরেডি পড়ে যাচ্ছে এই জায়গাটাতে। তো এইটাই মূলত আমাদের ভারতের মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে, কিন্তু এটা অবশ্যই আমাদের ভারতেরই অংশ। সুতরাং এইখানেও পাস যেগুলো রয়েছে সেটা আমাদের একটু জেগে রাখতে হবে। অখিল পাস রয়েছে, পারপিক পাস রয়েছে, মিনতক পাস, করা তাগলা পাস, লানাকলা, ছাংলা, ইমিসলা, এইগুলো পরপর এখানে কিন্তু রয়েছে। তো এটা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে প্রত্যেকটা, একদম রাজ্য ধরে ধরে প্রত্যেকটা কোন রাজ্যে কোন পাসটা রয়েছে এবং কোন কিসের সাথে কিসের কানেক্টিভিটি। যেমন কারাকোরাম পাসটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং এই কারাকোরাম পাস ভারত চীনকে সংযুক্ত করেছে। পীর পাঞ্জালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জম্মু এবং শ্রীনগর, এই যে পীর পাঞ্জাল পাস এখানে রয়েছে, পীর পাঞ্জাল এই যে অংশটা, কাশ্মীর উপত্যকা এখানে রয়েছে, কাশ্মীর উপত্যকা, তো কাশ্মীর উপত্যকার মধ্যে শ্রীনগর রয়েছে। আমরা যখন নিচে এই জম্মু অনেকটাই নিচে, প্রায় সমতল এলাকাতেই রয়েছে, সেখান থেকে আমরা যখন কাশ্মীরে যাব, কাশ্মীরের উপত্যকাতে যাব, তখন কিন্তু এই পীর পাঞ্জাল পর্বতের মধ্য দিয়ে, আমাদের পীর পাঞ্জাল পাশের মধ্য দিয়ে এখানে কাশ্মীর উপত্যকাতে গিয়ে পৌঁছাতে হবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কানেক্টিভিটি এখানকার সাথে, নাহলে কিন্তু উপত্যকার সাথে আমরা সংযোগ রক্ষা করতে পারবো না, এটা এতটা গুরুত্বপূর্ণ। এরকম একটা গুরুত্বপূর্ণ পাস রয়েছে জজিলাটা খুব গুরুত্বপূর্ণ কেন, কারণ হচ্ছে এটা শ্রীনগরের সাথে লেহকে সংযুক্ত করেছে, অর্থাৎ শ্রীনগরের সাথে লেহ রয়েছে এখানে লাদাখে, তো শ্রীনগরের সাথে এটাকে কানেকশন করছে, এইটা অতি গুরুত্বপূর্ণ। এই জন্য জজিলা পাসটা সবসময়তে কিন্তু কানেক্টিভিটিটা
পরিষ্কার রাখাটা খুব প্রয়োজন, তবে আমরা কিন্তু যোগাযোগ করতে পারবো লাদাখের সাথে। আবার খারদুংলা রয়েছে, এটাও জম্মু কাশ্মীরে রয়েছে। জেলেপ্লা, এটা যদিও চলে আসছে পূর্ব দিকে, আমরা চলে আসবো এখানে। সিকিমে বারবারই এই প্রশ্নটা করা হয়। সিকিমের দুটো গুরুত্বপূর্ণ যে পাস রয়েছে, একটা হচ্ছে নাথুলা আর একটা হচ্ছে জেলেপ্লা। এখানে সিকিম রয়েছে, সিকিমে নাথুলা এবং জেলেপ্লা খুবই গুরুত্বপূর্ণ। জেলেপ্লা আমাদের কালিম্পং আর তিব্বতের লাসার সাথে কানেক্ট করছে। আর এখানে নাথুলাটা রয়েছে। মাইক অফ করুন, মাইক অফ করুন। তো শোনা যাচ্ছে না কিছু নেটের জন্য। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর নিচে এখানে হিমাচল প্রদেশ রয়েছে। হিমাচল প্রদেশে অতি গুরুত্বপূর্ণ কিছু পাস রয়েছে। বড়লাচা পাস, দেবা পাস, রোটাং পাস এবং সিপকিলা। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এখানে বড়লাচা পাস উত্তরে, আর এই যে শিবকিলা পাসের মধ্য দিয়ে এখানে শতদ্রু নদী কিন্তু এখান থেকে প্রবেশ করেছে। শতদ্রু নদী এখানে প্রবেশ করেছে ভারতে, শিবকিলা পাস দিয়ে প্রবেশ করেছে। এটা হিমাচল প্রদেশের অতি গুরুত্বপূর্ণ একটা পাস। তো এখান দিয়ে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে এখানে চলে আসছে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডেও অতি গুরুত্বপূর্ণ কিছু পাস রয়েছে, যেমন মানা পাস, নীতি পাস, লিপু লেক। এই যে লিপু লেক দেখুন, এখানে আমাদের নেপাল ভারত সীমান্তের একেবারে শেষ প্রান্তে লিপু লেক পাসটা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এখান দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা এখান দিয়ে হয়। অ্যাকচুয়ালি এখানেও হয়, এই নাথুলা দিয়ে হয়, এখানে পৌঁছাতে হয়, অথবা এইখানে লিপু লেক দিয়ে এখানে পৌঁছাতে হয়। এবার সমস্যাটা হচ্ছে কি, লিপু লেক দিয়ে যেতে গেলে এখানে দুর্গম জায়গা বলে অধিকাংশ সময় এই নাথুলা দিয়েই যাতায়াতটা করা হয়, যদিও দুটোই রাস্তা রয়েছে। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ। এটা পরপর রয়েছে, প্রত্যেকটাই কিন্তু তিব্বতের সাথে ভারতকে যুক্ত করেছে। আচ্ছা, এখানে সিকিমে নাথুলা, জেলেপ্লা হলো। অরুণাচল প্রদেশে কিছু গুরুত্বপূর্ণ পাস আছে। বোমডিলা, ইয়াংয়াপ পাস এখান দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে ভারতে, ইয়াংয়াপ পাস। আচ্ছা, এরপর দিহং পাস রয়েছে, দ্বীপের পাস। পরপর এখানে ইম্পর্টেন্ট কিছু পাস রয়েছে। তো এইগুলো একদম পরপর ম্যাপ স্টাডিটা করে মনে রাখতে হবে কোথায় কি পাস রয়েছে এবং কার সাথে কি কানেক্টিভিটি তৈরি করছে। ম্যাপটা মনে থাকলেই কিন্তু কানেক্টিভিটিটা মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, এটা পাসটা আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো হিল, পাহাড়। খুব গুরুত্বপূর্ণ কিছু পাহাড় রয়েছে এখানে। ছবিটা যদিও খুব বেশি স্পষ্ট নয়, কিন্তু আশা করছি এখানে বোঝা যাবে। পরপর অনেক পাহাড় এত বেশি রয়েছে, পাশাপাশি হয়ে গেছে। যাই হোক, এখানে তীরচিহ্ন দেখানো রয়েছে। এখানে যেমন রামগড়, এখানে রাজমহল পাহাড়। এই রাজমহল পাহাড়টা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এখানে এই যে গঙ্গা নদী আসছে, গঙ্গা আসার পর বিহারের এইখানে একটা বাঁক নিয়েছে, বাঁক নেওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তো রাজমহল পাহাড়টা এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বিন্ধ্য শেষ হচ্ছে, এখানে সাতপুরা শেষ হচ্ছে। তারপর এখানে মিলন হিল, মহাকাল, মহাদেব, পরপর এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, অজন্তা, এখানে যদিও এটা রেঞ্জ, অজন্তা যে পার্বত্য যে অঞ্চলটা অজন্তা, এবং এখানে রয়েছে বালাঘাট। ঠিক আছে, অজন্তা ইলোরার যে গুহা সেটা কিন্তু এখানে, এবং এখানে বালাঘাট রয়েছে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এবার পূর্বঘাট জুড়ে পরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে। একদম দক্ষিণে যেটা বললাম কার্ডামামটা, এটা প্রশ্ন করা হয়। কার্ডামাম পাহাড় ভারতের সর্বদক্ষিণে অবস্থিত যে পাহাড়, সেটার নাম কি, এটা প্রশ্ন হয়। তো কার্ডামামটা একেবারে দক্ষিণে রয়েছে। আচ্ছা, এই দিক থেকে আমরা যদি নর্থ থেকে দেখি, তাহলে দেখব এখানে নাল্লামাল্লা পাহাড়, এটা থেকে প্রশ্ন, এটা কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। ভেনুকুন্ডা, পালকুন্ডা, এখান থেকে আবার তামিলনাড়ু চলে আসছে। জাভাদি, সেভরয়, পাঁচমালাই, সিরুমালাই, পালানি,
এই পালানি কোথায় রয়েছে, এটা প্রশ্ন হয়। তো এগুলো এগুলো কিন্তু সব তামিলনাড়ু গুরুত্বপূর্ণ। এখানে এই তামিলনাড়ুর অংশটা এখানে রয়েছে, তামিলনাড়ুর মধ্যে এগুলো পড়ছে। আর এখানে এই দোদাবেতা শৃঙ্গ বা আনাইমুদি শৃঙ্গ, দাক্ষিণাত্যের সবচেয়ে উঁচু অংশ আনাইমুদি। তো এইগুলো পরপর এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানেও কিন্তু সেই একইভাবে ম্যাপ স্টাডি করে পাহাড়ের অবস্থানগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ওই ফিজিক্যাল ফিচার্সের যে ডিভিশন সেটাই করা আছে, আমরা এর আগেটা দেখে নিয়েছি, এখানে আমরা দেখছি না। প্লেটো এখানে খুব গুরুত্বপূর্ণ, মালভূমির যে প্লেটো অংশ সেটা ডিভিশনটা দেখানো আছে, খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ মধ্যভাগের যে উচ্চভূমি, মধ্যভাগের উচ্চভূমির কিন্তু অনেকগুলো ডিভিশন আছে, অনেকগুলো ভাগ আছে। সেটা কি, যেটা বলছিলাম যে আরাবল্লী এখানে রয়েছে, আরাবল্লীর পরে কিন্তু এই মারওয়ার বা মেয়ার, যেটা মেবার যেটাকে বলা হয়, মারওয়ার মেবার পেটো উচ্চভূমি বা মালভূমি অঞ্চল, সেটা শুরু হচ্ছে আরাবল্লীর ডান দিকে। তারপরে হচ্ছে মালওয়া, মালবার প্লেটো, মধ্য ভারত প্লেটো। তারপরে রয়েছে বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড, তারপরে রয়েছে বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ডের পরে এখানে বাঘেলখণ্ড। এই দুটো কিন্তু পাশাপাশি রয়েছে, ইম্পর্টেন্ট। তারপরে ছোটনাগপুর প্লেটোর এখানে অংশটা চলে আসছে, তার মধ্যে রাঁচি প্লেটো, হাজারিবাগ প্লেটো এখানে। এটা হচ্ছে মধ্যভাগের যে উচ্চভূমি, মধ্যভাগের উচ্চভূমির যে ক্লাসিফিকেশন সেইটা হচ্ছে এটা, এবং এর অবস্থানগুলো একটু মনে রাখতে হবে, কোনটা ডান দিকে আছে, কোনটা বাঁ দিকে আছে, কার পাশে কোনটা আছে, পরপর সিকোয়েন্স অনুযায়ী এখানে মনে রাখতে হবে। নানান রকমভাবে প্রশ্ন এখানে কিন্তু হতে পারে, উত্তর দক্ষিণে সিকোয়েন্স জিজ্ঞাসা করা হতে পারে, যেটা হিমালয়ের ক্ষেত্রে করা হয়, বা পূর্ব পশ্চিমে যে সিকোয়েন্স, কার পরে কোনটা, কার ডান দিকে কোনটা, এটা কিন্তু সবথেকে ভালো মনে রাখার মাধ্যমই হচ্ছে ম্যাপ স্টাডি করা। মেঘালয় প্লেটোটা এখানে দেখানো আছে। আচ্ছা, এবার দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি যে অংশটা, এখানেও খুব সুন্দর এই ডিভিশনটা এখানে দেখানো আছে। দাক্ষিণাত্য মালভূমি এখানে মহারাষ্ট্র মালভূমি, দাক্ষিণাত্যের এদিকের অংশটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, এইটা হচ্ছে কর্ণাটক মালভূমি, আর এই ডান দিকের এই অংশটা হচ্ছে তেলেঙ্গানা। তো এই তিনটে মূল ডিভিশন আমরা দেখব দাক্ষিণাত্য মালভূমি রয়েছে। এদিকটা রয়েছে মহারাষ্ট্র, নিচে কর্ণাটক, আর এদিকে তেলেঙ্গানা। তিনটে রাজ্যের নামানুসারে এই তিনটে ডিভিশন রয়েছে। আচ্ছা, এবার কোস্টাল যে রিজিয়নটা, আমাদের যে উপকূল অঞ্চল, উপকূলের যে সমভূমি, সেই ডিভিশনটাও কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, কিছু বলবেন? স্যার ওই যে একটা মালনাদার ময়দান ছিল না, ওইটা ওইটা কোন জায়গা? ওটা হচ্ছে, আমি এখানে ডিটেলসটা পড়াবো আপনাদের যখন ফিজিক্যাল ফিচার্স ডিটেলসে পড়াবো। এখানে হচ্ছে মালনাদ ময়দান হচ্ছে আমাদের কর্ণাটক মালভূমির দুটো অংশ, ঠিক আছে। ময়দানটা হচ্ছে কিছুটা সমতল তুলনামূলক, যদিও মালভূমি সেটা তুলনামূলক সমতল, আর মালনাদটা হচ্ছে কিছুটা তরঙ্গায়িত, কিছুটা উঁচু একটা জায়গা, ঠিক আছে। কর্ণাটক মালভূমির দুটো অংশ থাকে, ঠিক আছে। কর্ণাটক মালভূমিকেই আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মালনাদ, একটা হচ্ছে ময়দান। তো আমি ফিজিক্যাল ফিচার্স আপনাদের পরে ক্লাসে ডিটেলসে পড়াবো, একেবারে প্রথমে হিমালয়ের উৎপত্তি থেকে শুরু করে হিমালয়ের ডিভিশন ডিটেলসে প্রত্যেকটা ধরে ধরে। এখানে আমরা শুধুমাত্র ম্যাপসটা স্টাডি করছি, প্রথমে ফিজিক্যালটা দেখছি, এরপরে আমরা পলিটিক্যালটা দেখব। পুরো ওভারঅল এখানে শুধুমাত্র আমি ম্যাপ স্টাডির জন্য এই ক্লাসটা রেখেছি। এই যত ভালো করে এই ম্যাপগুলো স্টাডি করবেন, এর পরের বিভিন্ন অধ্যায়গুলো তত ভালো করে করতে পারবেন। এখান থেকে অনেক প্রশ্ন এমসিকিউ আসে, এই জন্য আমি এটা আলাদা করে রেখেছি। আচ্ছা, এখানে এবার আমাদের এই যে উপকূলের সমভূমি, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত শেষ হয়ে যাচ্ছে, তারপরে একদম টানা সমুদ্র উপকূল পর্যন্ত যে সমতল অংশটা রয়েছে সেটাকে আমরা বলছি উপকূলের সমভূমি। এইবার এটাকে ভাগ করা হয়, যেমন পূর্ব উপকূল, এই যে পূর্ব উপকূলে অ্যাকচুয়ালি দুটো ভাগ করা হয়। এখানে হচ্ছে উত্তর সরকার, তারপরে হচ্ছে উত্তর সরকার, তারপরে এখানে করমণ্ডল উপকূল, উত্তর সরকার এবং করমণ্ডল। এবার এইখানে নানা রকমভাবে ছোট ছোট ডিভিশন, যেমন উড়িষ্যার উপকূলটাকে উৎকল উপকূলও বলা হয়, উৎকল মানেই হচ্ছে উড়িষ্যা। তারপরে এখানে বিভিন্ন পোর্শন রয়েছে, পুলিকট লেক টেক, এগুলোতে পরে আসছে আমি। চিল্কা লেক রয়েছে পূর্ব উপকূলে, খুব গুরুত্বপূর্ণ দুটো লেক, একটা হচ্ছে চিল্কা আর এখানে হচ্ছে পুলিকট। পুলিকটটা হচ্ছে কি, এই অন্ধ্রপ্রদেশ শেষ হচ্ছে, তামিলনাড়ু শুরু হচ্ছে, এর ঠিক মাঝখানে পুলিকট হ্রদটা রয়েছে। আর এইখানে একটা হ্রদ রয়েছে, এখানে গোদাবরী আসছে, এখানে কৃষ্ণা, এই দুটো নদীর ঠিক মাঝে
এইখানে রয়েছে কোলেরু হ্রদ, কোলেরু। যাই হোক, হ্রদ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, এই পোর্শনটা আমরা পূর্ব উপকূলে পাচ্ছি দুটো অংশ, আর পশ্চিম উপকূলে এখানে আমরা পাচ্ছি কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল, আর এখানে কর্ণাটক উপকূল, তারপরে রয়েছে মালাবার উপকূল। মালাবার উপকূল পুরোটাই হচ্ছে কেরালা, এখানে কেরালা রয়েছে, কেরালা পুরোটাই হচ্ছে মালাবার উপকূল। আর এখানে কর্ণাটক উপকূল কর্ণাটকে, আর কোঙ্কণটা পর্যন্ত মানে গোয়া পর্যন্ত হচ্ছে কোঙ্কণ উপকূল। তো এই হচ্ছে পশ্চিম উপকূলের ডিভিশন। এবার দেখুন এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, যেমন হচ্ছে কোঙ্কণ উপকূলটা হচ্ছে সাবমার্জেন্সের ফলে তৈরি হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা নিমজ্জিত উপকূল বলি, সেটা হচ্ছে কোঙ্কণ। আর ইমার্জেন্সের ফলে হয়েছে মালাবার কোস্ট, মালাবার উপকূল, উত্থানের ফলে হয়েছে। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন হয় যে নিমজ্জিত উপকূল এর মধ্যে কোনটা, অপশান দিয়ে দেওয়া 4-5টা। তো এইটা এখান থেকে এটা আসতে হবে। এখানে আবার দেখুন এই যে করমণ্ডলটা, এটাও কিন্তু ইমার্জেন্সি উত্থানের ফলে তৈরি হয়েছে, করমণ্ডল উপকূল। তো এগুলো সব এক্সট্রা ইনফরমেশান। আবার দেখুন এখানে গুজরাটের উপকূলটাতে এখানে দুটো অংশ যে হয় আমরা জানি, উপরের অংশটা হচ্ছে কচ্ছ আর নিচেটা হচ্ছে কাথিয়াবাড়। গুজরাটের এই যে দুটো অংশ, ওপরের অংশটা হচ্ছে কচ্ছ আর নিচেটা হচ্ছে কাথিয়াবাড়, এই দুটো অংশ এখানে। এখানে গুলফ অফ খাম্বাত রয়েছে, খাম্বাত উপকূল, উপসাগর, খাম্বাত উপসাগর, অর্থাৎ গুজরাটের এই নিচের যে অংশটা, নিচের এইখানটা শেষ হচ্ছে, এই যে অংশটা, এই যে খাঁজটা, এইটা হচ্ছে খাম্বাত উপসাগর। এই খাম্বাত উপসাগরটা এত গুরুত্বপূর্ণ, এখানে 4টে গুরুত্বপূর্ণ নদী এসে পড়েছে খাম্বাত উপসাগরে। যাই হোক, সেটা আমরা নদ নদীর ক্ষেত্রে ডিটেলসে আলোচনা করব। আর এখানে দিউয়ের অবস্থানটা দেখানো আছে, দমন এর অবস্থানটা দেখানো আছে। দমন দিউ দাদরা নগর হাভেলি এখন একটাই হয়ে গেছে ইউনিয়ন টেরিটরি। যাই হোক, দিউটা কিন্তু এখানে রয়েছে অংশে, আর এখানে খাম্বাত উপসাগরের এই ডান দিকে এখানে রয়েছে দমন। তো পুরোটা যত ভালো করে ম্যাপ স্টাডি করবেন, একেবারে পুঙ্খানুপুঙ্খ, তত কিন্তু বেটার, এই পোর্শনটা পুরো মনে থাকবে ছবির মতো। আচ্ছা, এখানে আবার রেঞ্জটা রয়েছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের রাজ্যগুলো ঠিক কোনটার পাশে কোনটার রয়েছে, কোন রাজ্যটা সবথেকে বড়, কোন রাজ্য সবথেকে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, এই ধরনের নানা রকম প্রশ্ন এখানে কিন্তু করা হয়। আবার 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 প্রশ্ন করা হয় যে একটা শহর থেকে আর একটা শহরে যাওয়া হলো, এখানে কতগুলো রাজ্যের উপর দিয়ে আমরা এখানে যাই। যদি স্ট্রেট লাইনে যাওয়া হয়, এঁকে বেঁকে গেলে তো অসংখ্য রাজ্যের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু যদি স্ট্রেট লাইনে যাওয়া হয়, ধরা যাক চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত আমরা একটা স্ট্রেট লাইনে যাচ্ছি, তাহলে কতগুলো রাজ্যের উপর দিয়ে আমরা অতিক্রম করব, এরকম ধরনেরও প্রশ্ন অনেক সময় দেওয়া হয়। তো সেই জন্য কি হবে, এই যে পলিটিক্যাল ডিভিশনটা রয়েছে, আমাদের যে রাজ্যগুলোর ডিভিশন রয়েছে, এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে স্টাডি করে রাখতে হবে। তো যেটা সবচেয়ে কনফিউশন হয় সেটা হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলোতে। উত্তর পূর্বে কিন্তু একদম উপরে এখানে রয়েছে অরুণাচল প্রদেশ, একেবারে অরুণাচল প্রদেশ রয়েছে উত্তরে, ঠিক তার নিচে রয়েছে আসাম। আচ্ছা, আসাম এমন একটা রাজ্য, এটা কিন্তু দেখুন উত্তর পূর্বের সবগুলো রাজ্যের সাথে আসামের কিন্তু বাউন্ডারি আছে, প্রত্যেকটা রাজ্যের, একটাও বাদ নেই। ইভেন পশ্চিমবঙ্গের সাথেও আছে, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে সাথে কিন্তু এখানে বাউন্ডারি আছে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা থেকে প্রশ্ন হয় যে কোন রাজ্যটা বাকি সব রাজ্যগুলোর সাথে বর্ডার আছে, উত্তর পূর্বের রাজ্য আসামের সাথে আছে। আর এর নিচে ঠিক মেঘালয় রয়েছে, আসামের নিচে বাংলাদেশের কাঁধের উপরে মেঘালয় রয়েছে, এখানে রয়েছে ত্রিপুরা, এদিকে রয়েছে মিজোরাম, তার উপরে মণিপুর, তার উপরে নাগাল্যান্ড। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদিকে 3টে পরপর রয়েছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এবং অরুণাচল প্রদেশের সাথে এখানে বাউন্ডারি রয়েছে। তো এই যে পুরো পুঙ্খানুপুঙ্খ একেবারে জেনে রাখতে হবে। তারপরে এগুলো কমন কিছু প্রশ্ন হয় এছাড়াও, যেমন পশ্চিমবঙ্গের সাথে কটা রাজ্যের বাউন্ডারি আছে, বা কোন কোন আন্তর্জাতিক বাউন্ডারি কটা আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু হয়। তাহলে পশ্চিমবঙ্গের সাথে কটা রাজ্যের বাউন্ডারি আছে বলুন? 5টা। 5টা। কি কি? ডাইরেক্ট কোশ্চেন হয়। এখানে রয়েছে সিকিম,
উড়িষ্যা, আসাম, আসাম, হ্যাঁ, সিকিম। ঝাড়খণ্ড, বিহার, বিহার, সিকিম, অসম। আসাম। এগুলো এটা খুব কমন প্রশ্ন। তারপরে প্রশ্ন হয় যে কোন রাজ্যে সব থেকে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হবে, হ্যাঁ, উত্তরপ্রদেশ। 8টা রাজ্যের সাথে। হ্যাঁ, এই যে উত্তরপ্রদেশকে ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। এবার যদি বলা হয় এমন একটা প্রশ্ন দেওয়া হলো, ধরুন বলা হলো যে উত্তরপ্রদেশ রাজ্য কোন রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেনি, তখন প্রত্যেকটা কিন্তু জানতে হবে যে কার কার সাথে করেছে, নালে কিন্তু এখানে উত্তর করাটা খুব মুশকিল হয়ে যাবে, তাই না? তো উত্তরাখণ্ড, এখানে হিমাচল প্রদেশের সাথে সামান্য একটু রয়েছে, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পরপর এতগুলো রাজ্যের সাথে এখানে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে, এবং দিল্লি পোর্শনটাও কিন্তু এখানে রয়েছে। আর বাকিগুলো আপনাদের জানা, সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান, সবচেয়ে ছোট হচ্ছে গোয়া, সবচেয়ে বড় কোস্টাল এরিয়া, সবচেয়ে বড় উপকূল অঞ্চল রয়েছে গুজরাটে। গুজরাটের সব উপকূল সব থেকে দীর্ঘতম। যাই, এগুলো খুব কমন প্রশ্ন, আমি এগুলোতে পরে আসছি। আচ্ছা, এইখানে কিছু ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে ম্যাপে খুব সুন্দর দেওয়া রয়েছে আমাদের যে উত্তরের এবং দক্ষিণের যে অক্ষরেখা কোনটা গিয়েছে। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, আর সবচেয়ে দক্ষিণে মূল ভূখণ্ডে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আর যদি আমরা আন্দামান নিকোবর ধরি তাহলে 6 ডিগ্রি 7 মিনিট উত্তর। এটা হচ্ছে আমাদের দক্ষিণতম যে অক্ষরেখাটা, সেটা। তো বেসিক জিনিস এটা। আচ্ছা, সবচেয়ে এটা সানরাইজ হচ্ছে আমরা জানি অরুণাচল প্রদেশ নামটাই এসেছে, সূর্য প্রথমে এখানে রাইজ হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে সেই কারণে, এবং সবচেয়ে পশ্চিমে রয়েছে গুজরাট রাজ্য। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে ডেট লাইনটা গেছে, আমাদের যে তারিখ রেখা যেটা গেছে, বা যেটা আমাদের দ্রাঘিমা, মধ্য দ্রাঘিমা, যেটা ভারতের মধ্য ভারত দিয়ে গেছে, একেবারে মধ্যখান দিয়ে, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবং প্রশ্ন হবে যে এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। 6টা, এখানে 5টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এই 5টা। এবার প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে, একটা হবে দ্রাঘিমা, মধ্য দ্রাঘিমা কোনটা, কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, আরটা হচ্ছে মধ্য অক্ষরেখা বা আমাদের যে কর্কট ক্রান্তি রেখা, সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই যে মির্জাপুর, মির্জাপুর শহরের উপর দিয়ে গিয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে। তো ম্যাপ স্টাডির মাধ্যমে এটা মনে রাখতে হবে। এই ছবিটা যদি একবার মাথায় গেঁথে যায় তাহলে এটা কিন্তু আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয় বারবার, আমাদের ভারতের যে মধ্য দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট যে পূর্ব, সেটার সাথে 0 ডিগ্রি, অর্থাৎ এখানে গ্রিনিচের ওপর দিয়ে যে দ্রাঘিমাটা গিয়েছে 0 ডিগ্রি, এর মধ্যে সময়ের তফাৎ কতটা, সময়ের তফাৎ কতটা। তো এখানে হচ্ছে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। এটা বারবার প্রশ্ন হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5.5 ঘন্টা হচ্ছে দুটো দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের তফাৎ। ঠিক আছে, পিছিয়ে থাকে গ্রিনিচের টাইম আমাদের থেকে 5.5, যেহেতু আমরা পূর্ব দিকে রয়েছি। যাই হোক, এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম যে কর্কট ক্রান্তি রেখা 33.5 ডিগ্রি উত্তর, 33.5 ডিগ্রি উত্তর কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এটা কিন্তু একেবারে একটা স্ট্যাম্প দেয়া কোয়েশ্চেন, বারবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, কতগুলো রাজ্যের উপর দিয়ে গিয়েছে বলুন? 8টা। 8টা। কি কি হচ্ছে, ম্যাপ দেয়া রয়েছে। গুজরাট, গুজরাট, এখানে রাজস্থানও কিন্তু রয়েছে। ঠিক আছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। উত্তর পূর্বে দুটো রাজ্যের উপর দিয়ে গিয়েছে, ত্রিপুরা এবং মিজোরাম। তো এই ম্যাপটা একবার মনে করে নিলে খুব সহজে আনসারগুলো করা যাবে। এখানে প্রশ্নটা হয় কি, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, কারণ 8টা তো অপশান দেওয়া যায় না, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি প্রশ্ন হবে, তখন কিন্তু এগুলো জানতে হবে এই রাজ্যের উপর দিয়ে গিয়েছে।
আচ্ছা, আমাদের যে উত্তরের দক্ষিণের যে বিন্দুগুলো এটা জিজ্ঞাসা করা হয়। নর্দার্ন পোর্শনে এখানে সিয়াচেন গ্লেশিয়ারের এই পাশে, ঠিক এখানেই সিয়াচেন গ্লেশিয়ার রয়েছে, নুব্রা ভ্যালি রয়েছে ঠিক এইখানে ইন্দিরা কল। অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু পিওকে তে পড়ে যাচ্ছে, ইন্দিরা কলটা হচ্ছে এইখানে ঠিক সিয়াচেনের ওপরে। আমাদের উত্তর দিকের সবচেয়ে উত্তরের যে বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা কল। আর দক্ষিণে মূল ভূখণ্ডে হচ্ছে কন্যাকুমারী। আর যদি আন্দামান নিকোবর ধরা হয় তাহলে সবচেয়ে দক্ষিণে রয়েছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সবচেয়ে পূর্ব দিকের বিন্দু, যেমন উত্তরের দক্ষিণের দেখলাম আমরা, সবচেয়ে পূর্ব দিকের বিন্দু এবং সবচেয়ে পশ্চিম দিকের বিন্দু, এই দুটো বারবার জিজ্ঞাসা করা হয়। অরুণাচল প্রদেশের কিবিথু, এটা হচ্ছে সবচেয়ে পূর্ব দিকে রয়েছে কিবিথু। আর সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে ঘোরমোতা, এটা হচ্ছে গুজরাটে রয়েছে সবচেয়ে পশ্চিম দিকের যে বিন্দু সেইটা অঞ্চল। অ্যাকচুয়ালি এখানে ম্যাপে বিন্দু, এখানে এটা একটা অঞ্চল, সেটার নাম হচ্ছে ঘোরমোতা এবং এটা হচ্ছে কিবিথু। আর যেটা প্রশ্ন হয় যে ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত আর পূর্ব পশ্চিমে বিস্তার কত, এটা খুব কমন একটা প্রশ্ন। উত্তর দক্ষিণে হচ্ছে ৩,২১৪ কিলোমিটার, ৩,২১৪ কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে হচ্ছে ২,৯৩৩ কিলোমিটার। ঠিক আছে, এই সংখ্যাগুলো একটু মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখতে হয় এগুলোতে। এখানে প্রশ্ন মাস্ট একদম থাকেই একটা প্রশ্ন, তো একদম ম্যাপের মাধ্যমে এটা মনে রাখতে হবে। এরিয়া এখানে একটু গন্ডগোল আছে, এটা ৩২ লক্ষ হবে, ৩২,৮৭,২৬৩ স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া। টোটাল এরিয়া হচ্ছে এটা, টোটাল এরিয়া, যেটা সারা পৃথিবীর, এখানে যে এই পাইচিত্রে যেটা দেখানো আছে সারা পৃথিবীর, এটা হচ্ছে 2.43%। আমরা আমাদের যে এরিয়াটা ভারতের, এই যে ৩২,৮৭,২৬৩ স্কোয়ার কিলোমিটার, এই যে টোটাল এরিয়া, এইটা সারা পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগের 2.43%। ঠিক আছে, 2.43%। এই পার্সেন্টেজ একদম মনে রাখতে হবে, টোটাল এই পার্সেন্টেজ। এবং এটা হচ্ছে আমরা সপ্তম বৃহত্তম, টোটাল এরিয়ার দিক থেকে আমরা সপ্তম। প্রথমে কে রয়েছে বলুন, প্রথমে কোন দেশ রয়েছে, কোন দেশ এটা, সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। রাশিয়া, রাশিয়া। তারপরে কানাডা, কানাডা, কানাডা। 3 নম্বরে চীন, চীন। 4 পতাকাটা দেখে বলুন। আমেরিকা। আমেরিকা, আমেরিকা, না, এটা আমেরিকা না, অস্ট্রেলিয়া না স্যার, এটাই আমেরিকা। অস্ট্রেলিয়াটা হচ্ছে 6 নম্বর। অস্ট্রেলিয়া। হ্যাঁ ঠিক, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর এটা হচ্ছে ব্রাজিল। 5 নম্বর হচ্ছে ব্রাজিল। ব্রাজিল। ঠিক আছে, তো 7 নম্বরে আমরা আসছি। এখানে সিকোয়েন্স মেবি বলা যায় না, যে কোনো মানে জিওগ্রাফি আন্তর্জাতিক যদিও সিলেবাসে আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করা হতেই পারে, তো এটা একটু মনে রাখতে হবে সিকোয়েন্সটা। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক অঞ্চলগুলো রয়েছে কোনটা কত শতাংশ জুড়ে রয়েছে, সমভূমি কতটা, পাহাড় কতটা, মালভূমি কতটা, এবং পার্বত্য অঞ্চল কতটা, একেবারে পার্বত্য অঞ্চল যেটা 1000 মিটারের উপরে সেটা কতটা। তো সবচেয়ে বেশি রয়েছে আমাদের প্লেন এরিয়া, সমতল অংশ রয়েছে সব থেকে বেশি 43%, প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের সমতল অংশ রয়েছে। তারপরে রয়েছে প্লেটো মালভূমি 27.7% রয়েছে মালভূমি। 18.6 রয়েছে হিলি এরিয়া, পাহাড় 300 থেকে 600 পর্যন্ত আমরা মালভূমি ধরছি, 600 থেকে 1000 পর্যন্ত পাহাড়, 1000-এর উপরে মাউন্টেন। তাহলে মাউন্টেন হচ্ছে সবচেয়ে কম 10.7%। তো এখানেও পার্সেন্টেজটা মনে রাখতে হবে, বা সিকোয়েন্স জিজ্ঞাসা করা অনেক সময় 1 2 3 4 করে সাজিয়ে দেওয়া হয়, কোনটা আগে কোনটা পরে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে বাউন্ডারি রয়েছে কতটা, আমাদের টোটাল বাউন্ডারি কতটা, স্থলভাগের বাউন্ডারি কতটা এবং
উপকূল অংশ, অর্থাৎ যেটা একেবারে এই যে বাউন্ডারিটা রেড কালারে, এটা কতটা হচ্ছে, এটা কতটা বলুন, এখানে দেয়া রয়েছে। 7516। না, এটা হচ্ছে 15,200। 15,200। 15,200। 7,516টা হচ্ছে আমাদের উপকূল এরিয়া, এটা আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ ধরে 7,516.6 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের কোস্টাল বাউন্ডারি, উপকূল রেখার যে দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, মানে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ এই দুটো ধরে। আর যদি এই দুটো বাদ দেওয়া হয়, শুধু যদি আমাদের মূল ভূখণ্ড ধরা হয়, তাহলে 6,100 কিলোমিটার। ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা করে প্রশ্ন হয় কনফিউজ করার জন্য, তো এটা খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে যে বাউন্ডারি আছে তার দৈর্ঘ্য কোথায় কতটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক রকমভাবে এখানে প্রশ্ন হতে পারে, অনেক রকমভাবে। সবচেয়ে ছোট বাউন্ডারি কোন দেশের সাথে রয়েছে, আন্তর্জাতিক সীমানা, আন্তর্জাতিক সীমানাটাই পুরোটা রয়েছে এখানে। তো কোন দেশের সাথে সবচেয়ে ছোট আন্তর্জাতিক সীমানা রয়েছে? যদি আফগানিস্তান। হ্যাঁ, যদি আফগানিস্তান থাকে তাহলে আফগানিস্তান হবে, যদি আফগানিস্তান না দেওয়া হয় তাহলে ভুটান হবে, যেমন অপশান থাকবে সেরকম। তো আমাদের সেজন্য মোট দৈর্ঘ্যটা একটু পরপর সিকোয়েন্স অনুযায়ী জেনে রাখাটা প্রয়োজন। সবচেয়ে লম্বা বাউন্ডারি রয়েছে কার সাথে? বাংলাদেশের সাথে। সবচেয়ে লম্বা বাউন্ডারি রয়েছে বাংলাদেশের সাথে। কত আছে বাংলাদেশের সাথে? 4,096.7 কিলোমিটার। 4,096.7 কিলোমিটার এখানে পুরো বাউন্ডারিটাই কিন্তু ভারতবর্ষের সাথে, এবং কিছুটা মায়ানমারের সাথে বাংলাদেশের বাউন্ডারিটা রয়েছে, আন্তর্জাতিক বাউন্ডারি। যাই হোক, তো এটা হলো। এবার পাকিস্তান এবং চীন। চীনের এই যে উত্তর, অ্যাকচুয়ালি এখানে তিব্বত পড়ে যাচ্ছে যদিও, কিন্তু চীন সেটা দখল করে রেখেছে। তো টোটাল এই যে অংশটা এখানে একদম লাদাখের এই পোর্শনটা থেকে শুরু করে এইদিকে কিছুটা সিকিমের সাথে, কিছুটা অরুণাচল প্রদেশের সাথে কিছুটা, এটা টোটাল নিয়ে হচ্ছে 3,488 কিলোমিটার। একটা বিস্তীর্ণ অংশ। এবং পাকিস্তানের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে চীনের বাউন্ডারিটা কিন্তু ভারতের সাথে বেশি পড়ছে, তুলনামূলক কিছুটা বেশি। পাকিস্তানের সাথে 3,323 কিলোমিটার, চীনের সাথে 3,488 কিলোমিটার। এই দুটো একটু মনে রাখবেন। এবং কোন কোন রাজ্যের সাথে পড়ছে এটাও প্রশ্ন হয়। এখানে লাদাখের সাথে পড়ছে, তার সাথে এখানে হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, সিকিম, অরুণাচল প্রদেশ এর সাথে। আর এখানে পাকিস্তানের সাথে, এটা বারবার জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যে বাউন্ডারি রয়েছে। তো গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, আর এখানে জম্মু কাশ্মীর। এখন যেহেতু এটা এই মুহূর্তে ইউনিয়ন টেরিটরি আছে, পরে এটা রাজ্য চলে আসবে। যাই হোক, তো এই চারটে রাজ্য। আচ্ছা, নেপাল। নেপালের সাথে 1,751 কিলোমিটার বাউন্ডারি রয়েছে ভারতের। আর 1,643 কিলোমিটার রয়েছে মায়ানমারের সাথে। মায়ানমারের সাথেও এতগুলো রাজ্য রয়েছে, এখানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই চারটে রাজ্যের বাউন্ডারি রয়েছে। তো কোন কোন রাজ্যের রয়েছে এখানে? ভুটানের সাথে, ভুটানের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, সিকিমে কিছুটা রয়েছে। তো 699 কিলোমিটার। একদম পুঙ্খানুপুঙ্খভাবে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। শুধুমাত্র এইটার সাথে এতটা এতটা মানে সংখ্যাটা শুধু বললে হবে না, এখানে পুরো ম্যাপ স্টাডি করে ডিটেল ইনফরমেশন, এবং কখনো কখনো এটা সাজাতে দেওয়া হবে, পরপর সাজাতে দেওয়া হবে, কোনটা কার সাথে বেশি বাউন্ডারি, কার সাথে কম, সিকোয়েন্স পরপর সাজান। তো তখন কিন্তু এগুলো পরপর কাজে লাগবে। সেজন্য টোটাল ম্যাপ স্টাডি করে, বা বেটার হচ্ছে এটা নিজে একটু ড্র করে নিয়ে খাতায় সেটা পাশাপাশি লিখে নেওয়া সবচেয়ে ভালো, এটা মনে থাকবে। আচ্ছা, কোনটা কি বাউন্ডারি বলা হয়? র্যাডক্লিফ লাইন, এই যে পাকিস্তানের সাথে যেটা হয়েছিল এবং এদিকে বাংলাদেশের সাথে যেটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, এটা র্যাডক্লিফ করেছিল, র্যাডক্লিফ লাইন। র্যাডোলিফ লাইন হচ্ছে এই নেপালের সাথে যে বাউন্ডারিটা। চীনের সাথে ম্যাকমোহন লাইন অরুণাচল প্রদেশে, ঠিক আছে। র্যাডক্লিফ লাইন এই জায়গাটা, র্যাডক্লিফ লাইন পাকিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে যেটা র্যাডক্লিফ লাইন। আর এদিকে রয়েছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, আর এদিকে রয়েছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চীনের সাথে।
যাই হোক সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে কে কোনটা এই যে ডিভিশনটা করেছিলেন, ম্যাকমোহন কোনটা, র্যাডোলিফ কোনটা, র্যাডক্লিফ কোনটা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, লার্জেস্ট স্টেট কোনটা, সবচেয়ে বড় রাজ্য কোনটা, এরিয়া দিয়ে দেয়া রয়েছে এখানে। রাজ্যের মধ্যে সবচেয়ে বড় কোনটা? মহারাষ্ট্র। মহারাষ্ট্র? উত্তরপ্রদেশ। না, উত্তরপ্রদেশ কেন? রাজস্থান। সবচেয়ে বড় রাজস্থান। রাজস্থান, সবচেয়ে বড় রাজস্থান। 3,22,239 স্কোয়ার কিলোমিটার রাজস্থান। এটা তো 1 নম্বর ঠিক আছে, কিন্তু 2 নম্বর 3 নম্বর এর একটু কনফিউশন হয়ে যায় অনেক সময়। এখানে কিন্তু খুব স্পষ্ট করে দেখুন পাশাপাশি দুটো। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের এরিয়াটা কিন্তু মহারাষ্ট্রের থেকে বড়। মধ্যপ্রদেশটা কিন্তু মহারাষ্ট্রের থেকে কিছুটা বড়, কিছুটা। এটা 3,08,245, 3,07,713 হচ্ছে মহারাষ্ট্র। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, 2,40,928 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে। আর এখানে গোয়াটা দেখুন, গোয়াটা হচ্ছে মাত্র 3,702 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। আর সিকিমও ছোট, কিন্তু সিকিম 7,096 স্কোয়ার কিলোমিটার। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং দেখবেন মেবি 1, 2, 3, 4 সাজাতে দেওয়া হতে পারে। একটু যখন কোয়েশ্চেন টাফ করা হবে, দেখুন রাজস্থান 1 নম্বর, এটা খুব কমন প্রশ্ন, সাধারণত করা হয় না, হয় অনেক সময়তে করা হয়, কিন্তু সিকোয়েন্স যখন জিজ্ঞাসা করা হবে 1, 2, 3, 4 3টে রাজ্য দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এটা স্পষ্ট না জানলে তখন কিন্তু উত্তর করা সম্ভব হয় না, কনফিউশন হয়ে যাবে। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, এত গুরুত্বপূর্ণ এটা। এখানে উত্তর আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, লিটল আন্দামান। উত্তর, মধ্য, দক্ষিণ, তার মাঝে এখানে রয়েছে ডানকান প্যাসেজ। উত্তর, মধ্য, দক্ষিণ, তারপরে হচ্ছে ছোট আন্দামানের এই 4টে মূল দ্বীপ। কিন্তু দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। আর ছোট আন্দামানের লাস্ট দ্বীপ এখানে শেষ হচ্ছে, তারপরে নিকোবর শুরু হয়ে যাচ্ছে। এই আন্দামান আর নিকোবরের মধ্যে রয়েছে এই যে 10 ডিগ্রি অক্ষরেখা বা 10 ডিগ্রি চ্যানেল, এইখানটা পড়ছে। তো ডানকান প্যাসেজও কোথায় জিজ্ঞাসা করা হয়, 10 ডিগ্রি চ্যানেলও কোথায় জিজ্ঞাসা করা হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। আর এখানে গ্রেট নিকোবর রয়েছে, গ্রেট নিকোবর এখানে বড় দ্বীপ একটা। আর ইন্দিরা পয়েন্ট একেবারে শেষে, মাঝখানে এখানে সুমাত্রা শুরু হয়ে যাচ্ছে, ইন্দোনেশিয়া শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে লাক্ষাদ্বীপ রয়েছে, 9 ডিগ্রি চ্যানেল রয়েছে এই কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে কাভারাত্তির মধ্যে, মিনিকয়টা কাভারাত্তির মধ্যে 9 ডিগ্রি চ্যানেল আছে। এটা জিজ্ঞাসা করা হয় বারবার। দুটো লাক্ষাদ্বীপেরই দ্বীপ, কাভারাত্তি, মিনিকয়, তার মাঝখানে রয়েছে 9 ডিগ্রি। আর 8 ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে, এই যে মালদ্বীপ। আর অনেক সময় মিনিকয়টাও জিজ্ঞাসা করা, মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে, 8 ডিগ্রি অক্ষরেখাটা এখান দিয়ে গিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন ফিজিক্যাল ফিচার্স পড়বো, আরও ডিটেলসে আমাদের এই পোর্শনগুলো কিন্তু জানতে হবে, আরও ডিটেলসে জানতে হবে। সেটা আমি অন্য ম্যাপে আরও ডিটেলসে এখানে বলবো। এখান থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে। এখানে পপুলেশনের কিছু ইনফরমেশান রয়েছে, 2011 সালের তথ্যই। টোটাল ওয়ার্ল্ড পপুলেশনে 17.5% এটা হচ্ছে ভারতের শতাংশ। সারা বিশ্বের মধ্যে যে জনসংখ্যা, ভারতের কিন্তু 17.5%, 2.43% হচ্ছে ভূখণ্ড পার্সেন্টেজ, আর জনসংখ্যা পার্সেন্টেজ কিন্তু এতটা বেশি। আর পুরুষ যেটা ছিল 62.31 কোটি, মহিলা জনসংখ্যা ছিল 58.74 কোটি। ডিকেডাল পপুলেশন গ্রোথ, অর্থাৎ 2001 থেকে 11 পর্যন্ত যে বৃদ্ধি ছিল সেটা ছিল 17.7%। লিটারেসি রেট, শিক্ষার হার, পুরুষ শিক্ষা 80.9, মহিলা শিক্ষা 64.60, ফিমেল লিটারেসি টোটাল হচ্ছে 74.04। আর এটা হচ্ছে লিঙ্গ অনুপাত, 1000 পুরুষ পিছু
943 জন মহিলা। তো বেসিক কিছু ইনফরমেশান দেওয়া আছে। পপুলেশনটা আমাদের একটা পুরো আলাদা অধ্যায়, আলাদা চ্যাপ্টার, সেটা আমরা পরে জানবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল ফিজিক্যাল আর পলিটিক্যাল জিওগ্রাফির অংশ। ফিজিক্যালটা আমরা আরও পরে ডিটেলসে পড়বো। পলিটিক্যালটা অ্যাকচুয়ালি আর ডিটেলস কিছু যাওয়ার প্রয়োজন নেই, এখানে যতগুলো যাচ্ছিল আমি কম বেশি সব বলে দিয়েছি, এবং প্রত্যেকটা ম্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে, কোনোটাই আলাদা কিছু নেই। ম্যাপ স্টাডি করেই কিন্তু এগুলো সবচেয়ে মনে রাখার মাধ্যম, ভালো মাধ্যম হচ্ছে ম্যাপ স্টাডি করা। তো পিডিএফটা দেখে পুঙ্খানুপুঙ্খ ম্যাপ স্টাডিটাকে করে নেবেন, তারপরে আমি বিভিন্ন অধ্যায়গুলো ডিটেলসে ঢুকবো, ডিটেলসে আলোচনা করবো। পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল ফিচার্সটা এবং পলিটিক্যাল দুটোই কিন্তু ম্যাপ স্টাডির মাধ্যমে পুরোটা কভার করে নেওয়া যায়। ওকে, বেশ, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।